হ্যালো ভিউয়ার্স, টেকডেভ পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি সিম্পল সি প্রোগ্রাম দেখব এবং স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটিকে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি কোডব্লকসে একটি মাই ফার্স্ট প্রোগ্রাম নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং এই প্রজেক্টের আন্ডারে main.c নামে এই ফাইলটাতে এখন আমি একটা সিম্পল প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য মাস্ট একটা ফাংশন দরকার, সেটা হলো মেইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে সি প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ ফার্স্ট এক্সিকিউশন পয়েন্ট। সি প্রোগ্রামে মাস্ট এই মেইন ফাংশনটা থাকতেই হবে। আর এই মেইন ফাংশনটা লেখার সিনট্যাক্স হচ্ছে ইন্ট মেইন। সো এটা হচ্ছে মেইন ফাংশনের সিনট্যাক্স। এখন এখানে হচ্ছে মেইন হচ্ছে ফাংশনের নাম, আর ইন্ট হচ্ছে এই ফাংশনটা রিটার্ন টাইপ, এবং একটা ফাংশন যখন আমরা লিখি তখন এই প্যারেনথেসিস দিয়ে আমরা এটাকে একটা ফাংশন হিসেবে ইন্ডিকেট করি, এবং এটা হচ্ছে কার্লি ব্র্যাকেট, এবং এটা এই ব্লকের আন্ডারে আমরা যা লিখব সেই কোডগুলো এক্সিকিউশন হওয়া শুরু করবে। সো এটি হচ্ছে বেসিক সিনট্যাক্স মেইন ফাংশন লেখার জন্য। এবং এখানে আমরা রিটার্ন টাইপকে ইন্টিজারই দিতে পারি অথবা ভয়েড দিতে পারি, কিন্তু মেইন হচ্ছে এখানে একটা রিটার্ন টাইপ দিতে হবে। এখন রিটার্ন টাইপ আমি এখানে ইন্ট দিয়েছি, আমরা যদি কোনো রিটার্ন টাইপ না দিতে চাই তাহলে আমরা এখানে ভয়েড লিখতে পারি। সো আমি এখানে ইন্টিজারই লিখতেছি। ইন্ট বলতে বোঝাচ্ছে এটা ইন্টিজার, এটা একটা কিওয়ার্ড এবং এটা একটা ডেটা টাইপ। সো ডেটা টাইপ কি এবং কিওয়ার্ড কি এগুলা জিনিস আমরা পরে জানবো। সো এই ফাংশনটা কি করতেছে, ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে। যেহেতু এই ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে, সো আমরা এখানে একটা রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে যেটা দিয়ে আমরা এই ফাংশনটা যে রিটার্ন করছে এবং একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতেছে, আমরা দিলাম 0। সো এই 0 ভ্যালুটা রিটার্ন করবে এই মেইন ফাংশনটা, এটা বোঝানো হচ্ছে। এবং এই সেমিকোলন দিয়ে আমরা এই স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিলাম। অর্থাৎ যখন আমি সেমিকোলন দিলাম তখন এটা একটা স্টেটমেন্ট হয়ে গেল এবং এই স্টেটমেন্টটা তখন এক্সিকিউশন করা শুরু করবে। সো আমাদের মেইন শর্ত হচ্ছে সি প্রোগ্রামের একটা মেইন ফাংশন থাকতে হবে, এবং মেইন ফাংশন লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। তাহলে আশা করি এই সিনট্যাক্সের প্রত্যেকটা জিনিসই আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি এটাকে বিল্ড করি তাহলে দেখব যে এটা বিল্ড হচ্ছে সাকসেসফুলি এবং কোনো এরর নাই। এখন যদি এটাকে আমরা রান করি সেটাও আমাদের রান হবে। তার মানে একটা সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের আর কিছুর প্রয়োজন নেই। যদি আমরা এই জিনিসটুকু লিখি তাহলে আমাদের একটা সি প্রোগ্রাম হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু কোনো আউটপুট নাই, কোনো ইনপুট নাই, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এটা জাস্ট এক্সিকিউশন টাইম। সো এটা কিন্তু কোনো আউটপুট না, আসলে এটা একটা জাস্ট সিস্টেমের কতটুকু এক্সিকিউশন টাইম লাগছে সেটাই দেখাচ্ছে। সো আমাদের এখানে দেখতেছি এই জায়গাটা আসার কিছু থাকা দরকার ছিল, কিন্তু এখানে আমাদের কিছু নাই, কারণ আমাদের কোনো এখানে আমাদের আর কোনো কোড নেই। জাস্ট এটা সিম্পল একটা কোড যে একটা মেইন ফাংশন সেটা কি করতেছে, এটা 0 রিটার্ন করতেছে। সো 0 রিটার্ন করে প্রোগ্রাম থেকে বের হয়ে আসতেছে। ওকে, সো আমাদের সি প্রোগ্রামে আমাদের আর কিছু যদি আমরা নাও লিখি তাও একটা সি প্রোগ্রাম এটা হয়ে গেল। সো এটা একটা সিম্পল সি প্রোগ্রাম। এখন আমরা চাই যে আমাদের স্ক্রিনে একটা কিছু প্রিন্ট করতে। সো আমরা সেটা কিভাবে করব? স্ক্রিনে আমাদের প্রিন্ট করার জন্য আমাদের সিতে একটাই ফাংশন আছে, সেটা হচ্ছে printf। এটাও আরেকটি ফাংশন। কিভাবে বুঝলাম না, এই যে এখানে প্যারেনথেসিস আছে ঠিক এটার মতো, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের পুরোটাকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা আমরা সেমিকোলন দিয়ে শেষ করতেছি। যখনই আমি সেমিকোলন সি কম্পাইলার পাবে তখন এই লাইনটা একটা স্টেটমেন্ট হিসেবে সে ট্রিট করবে এবং সেটাকে এক্সিকিউট করবে। এখন হচ্ছে আমাদের এই printf এ আমাদের কিছু একটা লিখতে হবে। আমরা printf এ কিছু যদি টেক্সট প্রিন্ট করতে চাই তাহলে আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। সো এখানে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করব, যেমন প্রোগ্রামিং ইজ ফান। সো এই কথাটা আমরা স্ক্রিনে প্রিন্ট করতে যাচ্ছি। সো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, কিন্তু এই প্রিন্টএফ ফাংশন যে প্রিন্ট করবে এটা কিভাবে কম্পাইলার বুঝবে? কারণ এই ফাংশনটা আমরা কোথাও এখানে বলে দেই নাই এবং কোনো জায়গাতে এটা বলা নাই যে এটা আসলে প্রিন্ট করার জন্য একটা ফাংশন। সো আমরা যদি এটাকে বিল্ড করি তাহলে কিন্তু আমরা দেখব যে একটা ওয়ার্নিং আসতেছে যে এই ফাংশনটা আমরা ইমপ্লিসিট ভাবে ডিক্লারেশন করছি, এবং আমাদেরকে একটা নোট দেখাচ্ছে যে আমাদের এরকম একটা stdio.h নামের ফাইলটা ইনক্লুড করতে বলতেছে। তাহলে আমাদের এই ওয়ার্নিংটা থাকবে না যদি আমরা এটাকে ইনক্লুড করি। তার মানে এই stdio.h এটাকে বলা হচ্ছে হেডার ফাইল,
সো এই হেডার ফাইলটাকে যদি আমরা ইনক্লুড করি, এই ফাইলটার মধ্যে এই printf ফাংশনটা ডিক্লেয়ার করা আছে, ডিফাইন করা আছে। সো আমাদের এখন এই ফাংশনটাকে যদি প্রপারলি কাজ করাতে হয় তাহলে আমাদেরকে stdio.h এই হেডার ফাইলটাকে ইনক্লুড করতে হবে। কিভাবে আমরা ইনক্লুড করব? আমাদের এটাকে ইনক্লুড করার জন্য হচ্ছে হ্যাশ ইনক্লুড, তারপরে আমাদেরকে stdio.h এইভাবে করে আমাদেরকে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হয়। এটাকে বলা হয় প্রি প্রসেসর, হ্যাশ ইনক্লুড। সো একটা প্রি প্রসেসর যখন আমরা লিখি তখন আমাদের হ্যাশ এই সাইনটা দিতে হয়, তারপরে আমাদেরকে ইনক্লুড এই কথাটা লিখতে হয়, তারপরে আমরা এই হেডার ফাইলটাকে আমরা অ্যাড করতে পারি। এটাকে stdio, এটা মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট হেডার ফাইল। এই .h হচ্ছে সব হেডার ফাইলের জন্য। এটা হচ্ছে একটা সি এর লাইব্রেরির মধ্যে একটা হেডার ফাইল যেখানে এই printf ফাংশনটা ডিফাইন করা আছে। এবং প্রি প্রসেসর কি, এরকম অনেক প্রি প্রসেসর আছে যেগুলো আমাদের কম্পাইল হওয়ার আগে প্রি প্রসেস করে থাকে। এই প্রি প্রসেসর সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওগুলোতে জানবো ডিটেলস। সো আজকে আমরা বুঝি যে এখানে হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা একটা ফাইলকে আমাদের প্রোগ্রামে ইনক্লুড করতে পারি। তো এই হেডার ফাইলটা কোথায় আছে? এই হেডার ফাইলটা আছে আমাদের সি লাইব্রেরিতে। যদি আমরা যাই এখানে যে mingw এই কম্পাইলারের যে লাইব্রেরিটা আছে আমাদের ইনক্লুড নামে ফোল্ডারের মধ্যে আমরা এরকম অসংখ্য হেডার ফাইল আছে, যেটা আমরা বিল্ট ইন আমরা অনেক ফাংশন এখানে ডিফাইন করা আছে যেগুলো আমরা আমাদের প্রোগ্রামে কাজে লাগাতে পারি, যেগুলো আমাদেরকে নতুন করে লেখা লাগবে না, আমাদের এই ফাংশনগুলো অলরেডি এখানে করে দেওয়া আছে, আমরা জাস্ট ওগুলোকে ইউজ করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি stdio.h নামে এই ফাইলটা এখানে আছে। এবং এখানে যদি আমরা ফাইলটাকে ওপেন করি, ফাইলটাকে ওপেন করলে আমরা দেখব যে এখানে printf এই ফাংশনটা এখানে ডিফাইন করা আছে। এই printf ফাংশনের কাজ কি সেটা এখানে ডিফাইন করা আছে। সো আমরা জাস্ট এই ফাংশনটাকে ইউজ করব। সো এই ফাংশনটাকে ইউজ করার জন্য কিভাবে করব আমরা এখন? তাহলে আমরা যদি এই যে প্রোগ্রামিং ইজ ফান এটা লিখলাম, যে এটা এখন যদি আমি বিল্ড করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ওয়ার্নিং আর কোনো এরর নাই এখন, তাই তো? এখন যদি এটাকে আমরা রান করি তাহলে দেখব যে এখানে প্রোগ্রামিং ইজ ফান এই কথাটা এখানে চলে আসছে। এখন আমরা চাই যে এই printf ফাংশনটা কিছু ভ্যালু প্রিন্ট করুক। সাপোজ আমরা এখন আরেকটা printf লিখি এবং এখানে লিখি যে summation of 4 and 3 is 7। তো এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, বিল্ড করি এবং প্রিন্ট করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এরকম ভাবে আসতেছে প্রোগ্রামিং ইজ ফান সামেশন অফ 4 and 3 is 7। সো এইখানে আমরা চাই যে সামেশন অফ 4 and 3 is 7 এই কথাটা নিচে আসুক। তাহলে আমাদের একটা নিউ লাইন ক্রিয়েট করতে হবে। তাহলে এই নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে দিতে হয় ব্ল্যাকস্ল্যাশ দিয়ে n। এটা মানে হচ্ছে আমরা একটা নিউ লাইন ক্রিয়েট করব, তারপরে আমাদের এই লাইনটাকে প্রিন্ট করব। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখা যাবে যে এটা নিচে চলে আসছে, তাই তো? তাহলে আমাদের প্রোগ্রামিং ইজ ফান এই কথাটা একটা লাইনে এবং সামেশন অফ 4 and 3 is 7 এটা আরেকটা লাইনে। আচ্ছা, এখন যদি আমরা চাই ওকে আমাদের 4 আর 3 এই কথাটা আমরা এখানে লিখছি, আমরা চাই যে এটা আলাদাভাবে লিখতে, যেমন আমরা এখানে দেই 4 3 7। তো এই যে এখানে আমরা নাম্বারটা দিলাম, এই নাম্বারটা আমাদের এই জায়গাতে প্রিন্ট হওয়ার কথা। তো আমরা এটা কিভাবে প্রিন্ট করতে পারি? %d অথবা i, যেহেতু এটা ইন্টিজার নাম্বার, সো আমরা %d দিয়ে আমরা এই ইন্টিজার নাম্বারকে এখানে প্লেস করতে পারি। %d অথবা i যে কোনো একটা দিলে আমাদের ইন্টিজার নাম্বার প্রিন্ট হয়। সো এখানে কি করতেছে? এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, এখন এটা কি কাজ করতেছে? যেমন এই জায়গাতে যে 4 আসা দরকার জাস্ট সিরিয়াল ভাবে আসবে, যেমন এখানে আসবে 4, আমরা এখানে কমা দিয়ে আবার 3 লিখছি, তো এখানে আসবে 3 এবং এই % d এর জায়গায় আসবে 7। সো এই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা জাস্ট একটা প্লেস তৈরি করে দিব যেখানে আমাদের এই ভ্যালুগুলো প্রিন্ট হবে। সো এখন যদি আমরা এটাকে রান করি, বিল্ড করে রান করি, তাহলে আমরা দেখব যে ঠিক সেম ভাবে আসতেছে 4 3 আর এখানে 7, তাই তো? এখন আমরা যদি এটাকে 5 করে দিই তাহলে কি হবে? তাহলে এখানে 5 আসার কথা, তাই তো? 5 and 3 = 8। তাহলে আমরা যদি এখন বিল্ড করে রান করি
তাহলে ঠিক 5 3 এখানে 8, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কি করতেছে, জাস্ট রিপ্লেস করে দিচ্ছে ওই নাম্বারগুলোকে, এই জায়গাগুলোতে নাম্বারগুলোকে রিপ্লেস করে দিচ্ছে। ওকে, এখন আমাদের এইটুকু কাজ শেষ। এখন যদি আমরা চাই না আমরা এটাকে এভাবে প্রিন্ট করব না, আমরা চাই যে একটা আমাদের এমন কোথাও আমরা রাখি এই ভ্যালুগুলো যেখানে আমরা চেঞ্জ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আমরা বারবার এই printf এ যে চেঞ্জ করতে চাই না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। যেহেতু এটা আমরা বললাম যে ইন্ট দিয়ে বোঝা যায় যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু। ইন্টিজার কি, একটা পূর্ণ সংখ্যা। সো এই ইন্টিজার টাইপের ভ্যালু আমরা যদি ডিফাইন করতে চাই, ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদেরকে ইন্ট দিয়ে ডিক্লেয়ার করতে হয়। সো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটাকে আমরা চেঞ্জ করতে পারি। ভেরিয়েবল কি সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব একটা ভিডিওতে। সো আজকে আমরা বুঝি এইটুকুই যে ভেরিয়েবল হচ্ছে একটা জাস্ট একটা ঝুড়ির মতো, যে এখানে আমরা যে কোনো ভ্যালু রাখতে পারি বা যে কোনো কিছু রাখতে পারি। সো আমরা যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেব, সো আমরা শুধু ইন্টিজার টাইপের ভ্যালু এখানে রাখতে পারবো। সো আমরা এ বি সি নামে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেহেতু আমরা তিনটা নাম্বার নিচ্ছি এখানে। সো এখানে আমরা কি করতেছি, এর মানটাকে আমরা এখানে দিয়ে দিলাম 10, বি এর মানকে দিয়ে দিলাম 5, সি এর মানকে দিয়ে দিলাম কত, 15। এখন যদি আমরা এটাকে জাস্ট রিপ্লেস করে দেই এ বি সি, তাহলে কি হবে, এই মানগুলো এই জায়গাতে বসে যাবে। ওকে, এখন একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এই ভেরিয়েবল কি এবং কিভাবে আমরা ডিক্লেয়ার করব, কিভাবে আমরা নাম দিব ভেরিয়েবলের, সব কিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব নেক্সট একটা ভিডিওতে। শুধু ওইটাতে ভেরিয়েবল নিয়ে আলোচনা হবে, কিন্তু আজকে আমরা জাস্ট এই বেসিক প্রোগ্রামটাকে বোঝার চেষ্টা করি। সো এখন যদি এটাকে আমরা বিল্ড করে রান করি, তাহলে দেখব কি হচ্ছে, 10 আর 5 এখানে 15, তাহলে সামেশন অফ 10 and 5 ইজ ইকুয়াল টু 15 হয়ে গেল, তাই তো? তাহলে আমাদের ঠিক এক্স্যাক্টলি ওই ভ্যালুগুলো এখানে বসে গেছে। এখন আমরা যদি চাই না আমরা এই জিনিসটা, এই দুইটা যে যোগফল হবে এটা আমরা সি তে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করতে পারি, সি ইকুয়াল টু, আমরা বারবার যোগ করতে চাই না, সো আমরা এখানে কি করব, এ আর বির ভ্যালু এখানে যোগ করে আমরা সি তে রাখবো, তাহলে সি তে সেই ভ্যালুটা চলে আসবে। সো আমি যদি এটাকে এখন কম্পাইল করে রান করি, তাহলে চলে আসলো। ঠিক সেম ভাবে আমরা যদি এখন এই ভ্যালুটা চেঞ্জ করে দিই, 5 এর জায়গায় এখন আমরা সাপোজ 10 করে দিলাম, তাহলে 10 আর 10 আমাদের 20 হওয়ার কথা, সি এর ভ্যালু, তাই তো? এখন যদি আমরা দিয়ে দেই, কম্পাইল করে রান করি, তাহলে কি দাঁড়াচ্ছে, 10 and 10 is 20, সামেশন অফ 10 and 10 is 20। সো এটা আমাদের আশা করি ক্লিয়ার যে আমরা কি করতেছি এখানে, এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং এগুলোকে আমরা চেঞ্জ করলে এখানেও আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটার দ্বারা আমাদের অনেক সহজ হয়ে যাচ্ছে প্রোগ্রামিং করাটা। এখন আমি আরেকটা লাইন প্রিন্ট করি printf দিয়ে। সো সবসময় খেয়াল রাখতে হবে যেখানে আমাদের সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটাকে ক্লোজ করতে হবে। এখন তারপরে আমরা যা কিছু করব এখানে, এখন আমরা এখানে সাপোজ লিখছি যে মাল্টিপ্লিকেশন অফ d and % d is, আমরা যদি এখন এখানে যেহেতু d দিছি, তাহলে আমাদের এখানে আমরা সাপোজ চাচ্ছি যে a আর b এর যে গুণফলটা সেটা এখানে প্রিন্ট হবে। তো আমাদের যেহেতু এটা দেই নাই, এটা দিয়ে নিই %d। এখন আমরা চাইলে গুণটা এখানেও করতে পারি, a ইন্টু b। সো আমাদের কিবোর্ডে যে স্টার চিহ্নটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য। সো আমরা যদি a ইন্টু b দিই, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা হবে a আর b এর গুণফলটা এখানে চলে আসবে। তাহলে আমরা যদি এখন বিল করি এবং রান করি, তাহলে আমাদের কি হলো, মাল্টিপ্লিকেশন অফ 10 and 10 is 100। সো এখানে একই জিনিস আবার ঘটছে যে আমরা নিউ লাইন দেই নেই, সো আমরা এখানে নিউ লাইন দিয়ে দিই, তাহলে আমাদের এটা নিচের লাইনে প্রিন্ট হবে। সো এখন আমরা আবার যদি বিল করি, ওকে, সো আমাদের এটা খুব সিম্পল হবে, আমাদের এই মাল্টিপ্লিকেশনটা হয়ে গেল, সামেশনটা হয়ে গেল। সো আজকে আমরা এইটুকুই রাখি যে আমরা সিম্পল একটা প্রোগ্রাম লিখলাম এবং সিম্পল এই প্রোগ্রামের সিনট্যাক্সগুলোকে বোঝার চেষ্টা করলাম।
তাহলে আমাদের মেইন সামারিটা কি? আমাদের প্রোগ্রামিং সি করার জন্য মাস্ট একটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে আমাদের এই মেইন ফাংশনটা মাস্ট লাগবে, এটা ছাড়া আমাদের প্রোগ্রাম হবে না, কারণ এটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্ট, অর্থাৎ এখান থেকে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন হয়। এবং এই হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা সাধারণত হেডার ফাইল ইনক্লুড করে থাকি, এবং এটা লেখার সিস্টেম হচ্ছে এরকম যে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে হেডার ফাইলের নামটা লিখতে হয় এবং পাশে হচ্ছে ডট এইচটা দিতে হয়। সো এরকম আরও হেডার ফাইল আছে যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। তো আজকের মতো এইটুকুই। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই কম্পাইলেশন প্রসেসটা কিভাবে হয়ে থাকে এবং প্রি প্রসেসর কি সেটা নিয়ে ডিটেলস আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের মতো আল্লাহ হাফিজ।